নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার কথা শুনতে এসেছি আমি সুচন্দ্রিমা। সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। আশঙ্কা কাটল ইস্ট বেঙ্গল সমর্থকদের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চুক্তি জট কাটল শ্রী সিমেন্টের সঙ্গে লাল হলুদের। আইএসএলে খেলবে ইস্ট বেঙ্গল, জানালেন মমতা। তপশিলি জাতি উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বাজেটে বাড়ানো হলো বরাদ্দ। সংরক্ষণ বাড়ল চাকরির ক্ষেত্রেও। দেশের প্রথম বাংলায় কাস্ট কাউন্সিল হয়েছে, 10 বছরে দেওয়া হয়েছে 1,14,00,000 কাস্ট সার্টিফিকেট। তপশিলি জাতি উপজাতি পর্ষদের বৈঠক শেষে জানালেন মমতা। সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্ত, ক্ষোভ প্রকাশ করলেন মমতা। মোদী সরকারের বিরুদ্ধে দেশকে বিক্রির অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। বাংলার বুকুটে নতুন পালক, সারা দেশে প্রথম স্থান পেল বাংলার বাড়ি প্রকল্প। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। তৃণমূলের আমলে হাজারো সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আন্দোলনে সহায়ক শিক্ষক শিক্ষিকারা, এরা শিক্ষক নন, বিজেপির ক্যাডার, ফেসবুকে পোস্ট শিক্ষামন্ত্রী। ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। 7 কেন্দ্রের উপনির্বাচনের দাবিতে দরবার, পুজোর আগেই ভোট গ্রহণের দাবি শাসক দলের। বিএডরা কি প্রাইমারি পরীক্ষার সুযোগ পাবেন? আইনি জট কাটাতে শনিবার ছুটির দিনে বিশেষ শুনানি হাইকোর্টে। প্রায় 10 লক্ষ বিএড প্রার্থীর ভাগ্য নির্ধারণ। 15,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের। হাজিরা দিতে হবে থানায়। বারবার একই অভিযোগ ওঠায় গ্রেফতার যুক্তিযুক্ত, মত আদালতে। কোনো কারণ না দেখিয়ে মুজফ্ফরপুর হিংসা মামলায় 77টি মামলা প্রত্যাহার করল যোগী সরকার। যাবজ্জীবন সাজা হয় এমন অভিযুক্তদেরও মুক্তি কিভাবে, উঠছে প্রশ্ন। পেগাসাস বিচারাধীন বিষয়, এ নিয়ে সংযম দেখাক পশ্চিমবঙ্গ, বার্তা সুপ্রিম কোর্টের। রাজ্যের তদন্ত কমিশনে দিল না স্থগিতাদেশ, এখনই তদন্ত নয়, আশ্বাস রাজ্যের। কান্দাহার জেল থেকে রাজনৈতিক বন্দীদের ছেড়ে দিল তালিবানরা, বৈঠক চীনের নেতাদের সঙ্গে। কার্যকলাপের দিকে কড়া নজর রাখছে G7, মন্তব্য বাইডেনের। পেটের দায়ে পিৎজা ডেলিভারি বয় প্রাক্তন আফগান মন্ত্রী। জার্মানির রাস্তায় পিৎজা বিক্রি করছেন প্রাক্তন মন্ত্রী সৈয়দ আহমেদ সাদাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। রাজ্যে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যু। একদিনে নতুন করে আক্রান্ত হলেন 708 জন। গত 24 ঘন্টায় করোনার বলি 10। দেশে এক লাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু। একদিনে আক্রান্ত 37,593, বাড়ল দৈনিক মৃত্যু। একদিনে করোনার বলি 648। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার সংখ্যা। আচ্ছা, জাতীয় সম্পদের কি মেগা সেল শুরু হয়ে গেল? কেন এই কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। গতকালই দেখানো হয়েছে কিভাবে জাতীয় সড়ক, রেলপথ, বিমানবন্দর, বন্দর থেকে সরকারের নানা ক্ষেত্রে অব্যবহৃত সম্পত্তি লিজ দেওয়ার নামে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে সরকার। 25 থেকে 30 বছরের লিজ, তা ফের নবীকরণ করা যাবে। কেন্দ্র বলছে সবকিছুই থাকবে সরকারের হাতে, কিন্তু বাস্তবে কি তাই? সরকারের যুক্তি ফর বেটার অপারেশন আর এফিসিয়েন্সির জন্য এ পথে হাঁটা হচ্ছে। চলুন একবার শোনা যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে বিভিন্ন দপ্তরের সচিব কোন কথায় জোর দিচ্ছেন। To enhance for better operation, utilization, much better utilization, faster, rapid infrastructure growth. Monetize it better monetized, optimally utilizing it, greater value, meaningfully monetized. Greater productivity, better efficiency, huge efficiency are better managed in the most appropriate manner. সরকার যে কথাটা জোর দিচ্ছে তা হলো এফিসিয়েন্সি। মানে প্রাইভেট সেক্টর না হলে এফিসিয়েন্সি যেন ডেফিসিয়েন্সি হয়ে যাবে। কেন্দ্র সরকার বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করছে একদিনে এত কিলোমিটার রাস্তা বানানো হচ্ছে। মানে রাস্তা বানাতে সক্ষম সরকার, কিন্তু তা দেখভালের ক্ষেত্রে কেন তুলে দেওয়া হবে অন্যের হাতে? এটা কি প্রাইভেট সেক্টরকে নিজের কোলে তুলে নেওয়ার চেষ্টা? লিজের নামে বেচার প্রক্রিয়া? প্রাইভেট সেক্টর না হলে যেন কাজে দক্ষ হবে না। আগের ছবি কি সবসময় তাই বলছে? ইন্ডিয়ান ইকোনমিক টাইমস গত বছর 7 ইন্ডিয়ান বিলিয়নিয়ারের কথা তুলে ধরেছিল। এখানে তুলে ধরা হয়
সেই 7 শিল্পপতির কাহিনী, যারা একসময় শিল্পের দুনিয়াকে চমকাতেন, কিন্তু তাদের বিজনেস এখন লাটে উঠেছে। তাদের অনেকেই আজ দেউলিয়া হয়ে গেছেন, অনেকে দেউলিয়া হওয়ার পথে, অনেকে আবার পলাতক। বিদেশে বহাল তবিয়তে আছেন তারা। বিদেশে পালানোর আগে তাদের বহু অফিস ঝলমল করত, বিজনেস পত্রিকাগুলি তাদের সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাশালী বলে তকমা লাগিয়ে দিত। ব্যাংক লোন পেতে তাদের কোনো অসুবিধাই হতো না, তাদের সঙ্গে রাজনীতির যোগও ছিল প্রবল। এভাবেই তারা এফিশিয়েন্ট হয়ে উঠতেন, ফলে বেসরকারি হাতে তুলে দিলেই তা ভালো হবে তার কোনো মানে নেই। প্রাইভেট সেক্টরের দরকার আছে, কিন্তু তা নিয়ে সঠিক পথে ভাবারও দরকার। 2017 থেকে এখনো পর্যন্ত 4000-এর বেশি কোম্পানি দেউলিয়া ঘোষণার পথে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা ঝুলছে। এদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। এই কারণে সরকারি ব্যাংকে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ 8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এসব ব্যাংককে বাঁচাতে সরকারকে 1.5 লক্ষ কোটি টাকা দিতে হচ্ছে। এবছরের জুন মাসে ইকোনমিক টাইমসের রিপোর্ট, কোম্পানি ল ট্রাইব্যুনালে যা নিষ্পত্তি হয়েছে তাতে 80% লোকসান হয়েছে ব্যাংকগুলির। একটু তাহলে বোঝাই আপনাদের। ব্যাংক লোন দিল 10,000 কোটি টাকা, কোম্পানি বলল দিতে পারছি না। তারা ট্রাইব্যুনালে গেল, নতুন ক্রেতা এলো, বলল 2,000 কোটি টাকা দিতে পারবো। ব্যাংক দেখলো এটা না নিলে সবটাই যাবে। এভাবে হাজার হাজার প্রাইভেট সেক্টর আমাদের দেশে লুকিয়ে আছে, চলছে ঘুরপথে সরকারি সম্পত্তি লুণ্ঠনের চেষ্টা। তাই সবকিছু যদি প্রাইভেট হাতে চলে যায়, সেখানে শঙ্কাটা বাড়ছে। আমাদের প্রশ্ন, জনগণের টাকায় সরকার ভালো রাস্তা তৈরি করতে পারে, সেখানে দক্ষতা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তা দেখভালের জন্য কেন দক্ষতা দেখাতে পারে না? তার জন্য কেন দরকার প্রাইভেট সংস্থার? এটা কি টোল ট্যাক্স বসিয়ে জনগণের পকেট কাটার ব্যবস্থা? আর কিছু সংস্থাকে পাইয়ে দেওয়ার ছক? আজ এই নিয়েই শুনবো আপনার কথা, শোনাবো এই নিয়ে আজ কি বলেছেন মুখ্যমন্ত্রী। তবে একটা বিরতির পর ফিরে এলাম। বিরতির পর দেখছেন আপনার কথা। বিরতিতে যাওয়ার আগে যে কথা নিয়ে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, যারা কিছু পারে না তারাই শুধু দেশ বিক্রির পথে হাঁটে। একে সমর্থন করা যায় না। এটা প্রধানমন্ত্রীর নিজস্ব সম্পত্তি নয়, বিজেপির নিজের নয়, এটা সারা দেশের, এটা আম জনতার। কেন্দ্রের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরো কি, শুনুন। যারা কিছু পারে না তারা শুধু দেশটাকে বিক্রি করবে, রেল বিক্রি করছে, স্টেশন বিক্রি করছে, পোর্ট বিক্রি করছে, পাবলিক সেক্টর বিক্রি করছে, ইন্স্যুরেন্স বিক্রি করছে, সব বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে এই টাকাগুলো নিয়ে গিয়ে রিজার্ভ ভান্ডারে রেখে শুধু ইলেকশন করবে, ক্ষমতায় থাকবে, আর ক্ষমতায় থাকার জন্য সব দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকারকে আমি সাপোর্ট করি না। It is not the Modi's asset, it is the country's asset. Modi cannot sell the country's asset and the public asset like this. It is not the BJP party affair, it is the country's affair. We are shocked. It is a unfortunate decision, and not only me, whole of my country will join with me to condemn this. বলুন কি মত আপনার? আমার স্বদেশ কি এবার নিলামে? আপনি কি মনে করছেন আজকের বিষয় নিয়ে মত জানাতে শুরু করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে নিজের মত জানাতে শুরু করতে পারেন। একজন দর্শক ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন, আব্দুল মালিক মন্ডল। নমস্কার, বলুন। নমস্কার, হরিয়ারপাড়া থেকে আব্দুল মালিক মন্ডল বলছি। বলুন। বলছি আপনার সাবজেক্টটা খুবই সুন্দর, যে সরকার রাস্তা তৈরি করতে পারে কিন্তু দেখভাল করতেও পারে না কেন। আমাকে ভালোই লাগলো কথাটি। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতেই বলছি যে এই দেশের সম্পদ কিন্তু কোনো প্রধানমন্ত্রীর নয়, এই দেশের সম্পদ কোনো বিজেপি সরকারের নয়, এই দেশের সম্পদ এই দেশের মানুষের। প্রথম প্রশ্ন হচ্ছে এই দেশের সম্পদ বিক্রি করবেন কি বন্ধক দেবেন, এবং সেই টাকার প্রয়োজন, সেই টাকাটা কি করবেন।
এত কিছু করছেন, এত কিছু বিক্রি করছেন, সে টাকাগুলি যাচ্ছে কোথায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের সম্পদ বিক্রি করতে গেলে দেশের মানুষের সঙ্গে আলোচনা করতে হবে, আর দেশের মানুষ রায় দিচ্ছে কিনা সেটাও তো বিচার করতে হবে। আশ্চর্যের ব্যাপার, এবং আশ্চর্যের হলো সত্য এটাই, বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী সরকার একের পর এক মানব স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েই চলেছেন। আর আমাদের দেশের মানুষ সেটাকে নীরব সমর্থন দিচ্ছেন। এই দেশের মানুষ কি চাইছেন সম্পদ বিক্রি হয়ে যায়? এই সরকারটাকে সাহায্য করছে এবং সমর্থন করছে বলেই বারে বারে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারছেন। আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আপনি যেটা বলেছেন, রাস্তা তৈরি করতে পারে কিন্তু রাস্তা দেখভাল করতে পারে না, কারখানা তৈরি করতে পারে দেখভাল করতে পারে না, রেল স্টেশন তৈরি করতে পারে দেখভাল করতে পারে না। কেন? এর পিছনে এই কেনর উত্তর দিতে গিয়ে আমি যেটা বলছি আপনাদের, সেটা হচ্ছে এর পিছনে একটা ব্যবসায়ী উদ্দেশ্য লুকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে 10,000 টাকা সম্পত্তি লিজ ফিজ হেনা তেনা করে দিই, মামলা টামলা হলো, তোমাকে 8,000 টাকা সেভ করে দেবো, 2 লাখ 8,000 কোটি টাকা সেভ করে দেবো, 2,000 কোটি টাকা আমাদের দেবে। এখানেও কার্ড মানি বলে একটা শব্দ আছে। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে ভারতবর্ষের মানুষ নিজেদের সম্পদকে নিজেদের ভাবতে জানেন না। আমি আবারও গ্রামের মানুষ হিসেবে বলছি, এই দেশের আমপাড়া নিয়ে মানুষ খুন হয়ে যায়, কিন্তু ব্রিজ যখন ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়, তার জন্য প্রতিবাদ করেন না। হসপিটাল ভেঙে দেন, প্রতিবাদ করেন না। দেশের সম্পদকে রক্ষা করেন না। কারণ এই দেশের মানুষ এই দেশের আব্দুল সাহেব, আপনি বলছেন যে প্রতিবাদ করেন না, এটার সাথে আমি পুরোটা সহমত হতে পারবো না। কারণ কোন দল তারা নির্বাচনের আগে নিশ্চয়ই এসে মঞ্চে দাঁড়িয়ে বলে না যে আমাদের এনপিএ এত, আমরা জিতে এলে এইগুলো বেচে দেব, বলে কি? বলে না, বেচে দেব মানুষের সামনে তো কখনোই তারা বলে না। একটা বাহ্যিক আর অন্তর্নিহিত একটা উদ্দেশ্য থাকে। বাহ্যিক উদ্দেশ্য মানুষকে ভুলিয়ে মানুষের ভোট নিতে হবে, তার জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, কিন্তু অন্তরে যেটা ইচ্ছা সেটা হচ্ছে দেশকে বেচে দিয়ে নিজে কিছু লাভ করব এবং আমার সংস্থা আমার পেরিফেরিতে লাভ করিয়ে দেবো। এটি হচ্ছে অন্তর্নিহিত উদ্দেশ্য। আর তাছাড়া যাদের, আমি আরেকবারও পেয়েছিলাম আপনাকে এই টিভি চ্যানেলকে, যে যাদের অর্থে আমরা পাশ করে এসেছি, যারা টাকা দিয়ে আমাদেরকে পাশ করিয়েছে, যাদের ঘাড়ে ভর দিয়ে আমরা মানুষকে বোকা বানাতে পারছি, তাদের কথা তো শুনতেই হবে। এদেশের যারা পুঁজিপতি, এদেশে যারা কর্পোরেট সোসাইটি আছে, যারা কর্পোরেট বলা হয় যাদের, তাদের কথার উপর বিপক্ষে তো সরকার যেতে পারবে না। যার ফলে যাদের জন্য পাস করেছি তাদের কাজ তো করতেই হবে, এটা ব্যাপার। আর অল ইন্ডিয়ান সমস্ত ভারতবাসী যদি ভারতের সম্পদকে রক্ষা না করেন, আজকে বিক্রি দেশের জাতীয় সম্পদ বিক্রি করার সাহস পাচ্ছে কি করে? আমরা একটা কুকুর মরে গেলে রাস্তা অবরোধ করে দিই, আমরা একটা ছোটখাটো ঝামেলা হলে রাস্তা অবরোধ করে দিই, দেশের সম্পদ যখন বিক্রি করে দিচ্ছে। ধন্যবাদ ফোন করার জন্য। একটা বিরতির সময় হয়েছে, আপনার কথা আজকে এই বিষয় নিয়ে মত জানাতে শুরু করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। বিরতির পর ফিরে এসে শুনছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার সুচন্দ্রমাদি, সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে প্রথমে আমি বলি, এই সম্পূর্ণ প্রাইভেটাইজেশনে আমি বিরোধী। কেন বললাম? আমার পরবর্তী বক্তব্যের যাতে ভুল ব্যাখ্যা না হয়। এবারে যেটা বলতে চাই, আমি নিজে খড়গপুরে রেলে টেকনিক্যাল পোস্টে বছর 2 চাকরি করেছিলাম। বাবা সারা জীবন রেলে চাকরি করেছেন। এছাড়াও আমি 10-12 বছর প্রাইভেট ফার্মে সার্ভিসিং জব করেছি, রিলেটেড টু এই আমাদের আরবিআই লিস্টেড সব ব্যাংকে। আমি যেটা লক্ষ্য করে দেখলাম সেটা হচ্ছে যে একটা গান আছেন, আমি সরকারি কর্মচারী 12টায় অফিসে 2টোয় কেটে পড়ি। এটা তো তৈরি হয়েছে, এর পেছনেও সত্য আছে। কিন্তু এটা জিনিস সত্যি, বছর 50 আগে আমার অভিজ্ঞতা, দমদমে থাকতাম, ব্যাংক ফেল করলো। ব্যাংক তখন প্রাইভেট সেক্টর ছিল। ব্যাংক ফেল করার কাস্টমারদের পুরো সব টাকা চলে গেল। তাই জন্যই তো ব্যাংকটাকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এখন কি হচ্ছে, আমি বিভিন্ন, শুধু স্টেট ব্যাংক ইউনাইটেড ব্যাংক বলে না, আমি কলকাতা শহরের বরং বাইরেও অনেক ব্যাংকে ধরে করে দেখলাম যে ব্যাংকের এই ইউনিয়ন বাজি, রেলেও দেখেছি ইউনিয়ন বাজি, এইগুলো থাকা এবং কর্মচারীদের সত্যি কথা বলতে কি, আপনি এফিসিয়েন্সির কথা যদি বলেন, তাহলে প্রাইভেট ফার্মে এফিসিয়েন্ট না হলে তাকে গলা ধাক্কা মেরে দাঁড়াবে। সরকারের খাতায় নাম লিখিয়ে অনেকেই লুটে পুটে খাচ্ছে। একই এফিসিয়েন্সিতে প্রাইভেট ফার্মে যেখানে মাইনে 30,000, সরকারে পায় তার থেকে অন্তত 20,000 টাকা বেশি। এগুলো দেখতে হবে। প্রাইভেটাইজেশন হলে অসুবিধা কি? কর্পোরেট দুনিয়া, তারা তো চুষে খাবেই, এটা নিয়ে কারো কোনো মতান্তর আসতেই পারে না। কিন্তু দেখতে হবে
যে সরকারের থেকেও তো অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তি আছে, নীরব মোদী, হর্ষদ মেহতা, বিজয় মালিয়া, তাদের সহচর্যে আজকে কোটি কোটি টাকা, আপনি নিজে একটু বলছিলেন প্রথম দিকে যে টাকা ঋণ নেয়, 10,000 কোটি টাকা ঋণ নিয়ে 2,000 কোটি টাকা ফেরত দিল। এগুলো সব সরকারি কর্মচারীদের মধ্যেও অনেক দুর্নীতিপরায়ণ থাকে। প্রাইভেটাইজেশন করলে একেবারে যাকে বলে সব শেষ হয়ে যাবে, একদম ধ্বংস। সরকারের উচিত আপামর জনসাধারণের করের টাকাকে অপচয় না করে দেখতে হবে যেন প্রাইভেটাইজেশন সামান্য হলো, কিন্তু সরকার তারপরে তত্ত্বাবধান করবে, তার ভিজিলেন্স থাকবে, তার অডিট থাকবে, সমস্ত তাদের উপর নজর রাখতে হবে। সামান্য করা যেতে পারে, পুরোপুরি করলে সব শেষ হয়ে যাবে। আজকে রেল বলুন, বিমানবন্দর, সড়ক, শিপইয়ার্ড, এইভাবে কিন্তু হয় না, এটাতে দেশের উন্নতি হবে না। খেয়াল রাখতে হবে যে কর্মচারীরা যেন সৎভাবে কাজ করে, ঠিকমতো কাজ করে, দুর্নীতি যেন না থাকে। আর প্রাইভেটাইজেশন অল্প স্বল্প করা যেতে পারে। কারণ কি জানেন, একটা শেষ কথা বলি, ব্যাংকে অনেক ঘুরে দেখলাম, স্টেট ব্যাংকের সঙ্গে আমার ভালো যোগ ছিল। স্টেট ব্যাংক ইন্ডিয়া, স্টেট ব্যাংক বিকানি জয়পুর, স্টেট ব্যাংক মহারাষ্ট্র, ইত্যাদি ইত্যাদি, একটু সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, একটু লসে রান করতে লাগলো। এবারে কি হচ্ছে, লসে রান করলে রেলেও আমি জানি ভালোভাবে কেন দিনের পর দিন ভর্তুকি দিয়ে রেল কর্মচারী ব্যাংক বুঝতে পেরেছি, ওটা অন্য বিষয়, অন্য যেদিন এই বিষয়ে কথা হবে সেদিনকে বলবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একটা বিরতির সময় হয়েছে, আপনার কথা ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা, দুজন দর্শক রয়েছেন অপেক্ষায়। নারায়ণ সরকার, নমস্কার, বলুন। আমি বেশি কিছু বলবো না, বলুন। মানে আমাদের দেশের জনগণ, মানে যে কোনো দেশের জনগণ যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে একটা সোশ্যাল সিকিউরিটি, আর আমাদের একটা সামাজিক সিকিউরিটি দরকার, আর হচ্ছে আমাদের দেশের সিকিউরিটি। তো একটা গভর্নমেন্ট, কোনো একটা দেশের গভর্নমেন্ট যদি সমস্ত কিছু বিক্রি করে দেয়, সেখানে আমার মনে হয় সামাজিক সিকিউরিটি এবং দেশের সিকিউরিটিও থাকে না। আর সমস্ত কিছু যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া বা সেল আউট করে দেওয়া, 130 কোটি দেশের লোকের মধ্যে খুবই মানে নগণ্য পার্সেন্টেজ যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা বিভিন্ন গভর্নমেন্ট চাকরি করে, তাদেরও প্রাইভেটাইজ করে বা মানে বাড়িতে সারানোর ব্যবস্থা করছে আমাদের প্রেজেন্ট কেন্দ্রীয় সরকার। তাহলে যারা মানে গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, সেই পরিবারগুলো, সেই লোকজনের সিকিউরিটিও থাকছে না। আমরা বিভিন্ন সময় স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বলি যে মানে আমাদের গভর্নমেন্ট কি চাকরি ক্রিয়েট করেছেন বা দেশের জন্য মানে কি করেছেন আমাদের দেশের জন্য, কিন্তু আমাদের প্রেজেন্ট যে কেন্দ্রীয় সরকার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে গত 7 বছরে তিনি কত সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি দিতে পেরেছেন এবং কত ইন্ডাস্ট্রি তৈরি করতে পেরেছে যেখানে বেকার যুব সমাজ কাজ করতে পারে। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা আমাদের রাজ্য সরকারের এগেন্স্টে বলি বিভিন্ন সময়, বিভিন্ন রকমের ধর্মীয় জয়ধ্বনি তুলি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকার গত 7 বছরে সত্যি কি আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য কিছু করতে পেরেছেন? এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ নারায়ণ বাবু। আমার মনে হয় না নির্মলা সীতারামনকে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন কেউ করেছিল, নিশ্চয়ই উনি উত্তর দিতেন। তাহলে গৌর বসু পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার দিদি, আমি ইসাপুর থেকে গৌর বসু কথা বলুন। বলছি যে দেখুন, আজকে যে মমতা ব্যানার্জি প্রেসটা করেছেন, মমতা ব্যানার্জি তো প্রতিবাদী কণ্ঠ, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি যেটা বুঝি যে আজকে মানুষ যখন সংসদীয় গণতন্ত্রে মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে একটা সরকারকে নির্বাচিত করে, সেই সরকারের উপর মানুষের অনেক কিছু আশা রাখে, যে তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, বিভিন্ন রকম তারা আশা রাখে যে এইগুলো আমরা সরকারের কাছ থেকে পাবো এবং সরকার মানবিক একটা মুখ দেখাবে ভারতবর্ষের জনগণের কাছে। এটাই তো মানুষের প্রত্যাশা সরকারের কাছে। কিন্তু আমাদের এই সরকার কি করছেন, একের পর এক দেশের সম্পত্তি 70 বছর ধরে কংগ্রেস গভর্নমেন্ট যেসব সম্পত্তি তৈরি করে গেছেন, এটা একটা সম্পদ, সেই সম্পদগুলোকে উনি বিক্রি করছে, লিজ দিচ্ছে। আমি যেখানে থাকি ইছাপুর, সেই ইছাপুর অঞ্চলে 2টো অর্ডিন্যান্স ফ্যাক্টরি আজকে যে কি অবস্থা হয়েছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেখানকার মানুষ, শ্রমিক কর্মচারীরা অসহায় বোধ করছে, তাদের যে কি অবস্থা কর্পোরেট করে দেওয়া হয়েছে, তাদের মানে আস্তে আস্তে তাদের চাকরি যাতে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা উনি করছে। একজন প্রধানমন্ত্রী, তিনি কি ব্যবসায়িক চিন্তাধারা নিয়ে দেশ চালাবেন? উনি কি গুজরাটি বলে কি উনি সমস্ত জায়গায় শুধু বাণিজ্যিক ভাবনাটা চিন্তা ভাবনা করবেন? দেশ চালাতে গেলে যে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা কি ওনার এক ফটাও থাকে না?
আজকে উনি সমস্তটাই বাণিজ্যিক হিসাবে দেখছেন যে আমার হাতে লিকুইড ফর্মে টাকা থাকবে, সেই টাকার উপর আমি বসে থাকবো, আমার কোনো দায় দায়িত্ব নেই। তাই যদি হবে সরকারে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করে লাভটা কি? তা সেটাকেও তো আমরা বেসরকারীকরণ করতে পারি। এরপর কোন দিন ভারতবর্ষের সেনাবাহিনীকে বেসরকারীকরণ করা হয়েছে, এয়ারফোর্সকে অস্ত্রশস্ত্র তো আমদানি হচ্ছেই, এরপর দেখা যাবে আমাদের সেনাদেরও হয়তো বেসরকারীকরণ করা হবে, দেশটাকেই না বিক্রি করে দেওয়া হয়। ধন্যবাদ গৌরবাবু। পরের দর্শক রয়েছেন নিমাই বিশ্বাস, নমস্কার, বলুন। চন্দ্রমা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। একটু মানে মনের জ্বালাটা মেটাবার জন্য একটু ভাষাটা একটু হচ্ছে, সেই দিয়ে আমি শুরু করছি। একটা বাংলায় কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ সমাজে প্রত্যেকের জায়গা আছে, প্রত্যেকেরই নির্দিষ্ট কাজ আছে। কিন্তু ধরো সেটা যদি উল্টো হয়, ছুরি কাঁচি নাপিত ক্ষৌরকারও ইউজ করে, আর ছুরি কাঁচি ডাক্তারও ইউজ করে। এখন যদি জায়গাটা উল্টো দেওয়া যায়, যে ডাক্তার চলে গেল সেলুনে, আর সেলুনে ছুরি কাঁচি নিয়ে ক্ষৌরকার চলে গেল অপারেশন থিয়েটারে, তাহলে যা অবস্থা হবে, ভারতবর্ষের অবস্থাও হয়েছে আজকে তাই। ও একটা সাব স্ট্যান্ডার্ড লোক, আগে মানে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, ও আসার পর থেকে দেশটাকে শেষ করে দিচ্ছে। আমরা ভাবছি ভারতবর্ষের ভবিষ্যৎটা কি বাকি রাখবে, সেই নিয়ে আমরা আতঙ্কিত। আর একটা কথা তোমাকে বলছি, এই জিনিসটা আজকে শুরু হয়েছে আজকের না, আগে যত প্রশাসনে ছিল তারা ভদ্রলোক ছিল এবং তারা শিক্ষিত লোক ছিল, তারা জালিয়াতিটা করতো না। কিন্তু একটা ঘটনা বলছি, কংগ্রেস আমলেও হতো, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের ব্যাপারে। ও নিজস্ব ডিপার্টমেন্ট সার্ভে করে বলে দিত যে এই জমিটায় আপনি যদি যা পেট্রোল নিচে আছে সেটা যদি তোলেন লাভ হবে না, সরকারকে রিপোর্টিং করে দিল। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকতো এই মানে বিজনেসম্যানের সঙ্গে, তারা তাদের থেকে পয়সা দিয়ে একটা রিপোর্ট দিত এবং সেটা তখন সরকার কি করতো, বোকা বনে গিয়ে প্রাইভেট সেকশনে নিলামে তুলতো এবং তারা মজাতে সেটা নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা মুনাফা লুটতো। তখন অনেক দিন ধরেই ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বিজনেসম্যানরা, কিন্তু তখন লিডারদের পারেনি, কিন্তু ওই ডিপার্টমেন্টের লোককে পারচেজ করে দিচ্ছে। আজকের সেই মানে উপরে অর্থাৎ প্রশাসনে এসছে সেই সমস্ত বদমাস লোক, অসৎ লোকগুলি, কাজী এখন ওই তারা আর পয়সাটা পাচ্ছে না, ডাইরেক্ট বুঝতে পেরেছি। মানে বলতেই তো দিচ্ছ না, দুটো কথা না বললে আমি কি বোঝাবো? বুঝতে পেরেছি, সময়টাও তো মাথায় রাখতে হবে। আপনি একটা অনুষ্ঠানে ফোন করছেন। ঠিক আছে, ধন্যবাদ নিমাই বাবু। একটা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাচ্ছি। এ বিষয় নিয়ে মত কি আপনার জানাতে পারেন, বিরতির পর ফিরে এসে শুনবো, সঙ্গে থাকবেন। পরের দর্শক রয়েছেন তারক চক্রবর্তী, নমস্কার, বলুন। দিদি ভাই, আমি তো আগাগোড়া বলে আসছি যে জোচ্চোর চিটিং বাজ দিয়ে চলবে না, এ বিক্রি করে খেতে এসেছে, ওই জন্য দাঁড়িয়ে রাখছে। 2024-এ পালিয়ে যাবে কোথায়, গুয়ায় গিয়ে সাধু বাবা সেজে বসে থাকবে। ঠিক আছে, কত লোকে কর্মসংস্থান করতে পেরেছে 7 বছরে, লজ্জা করে না? ঘরে ঘরে একজন করে চাকরি দেবো, পাক্কা চিটিং বাজ, জোচ্চোর, ঠিক আছে, মিথ্যেবাদী। অত বয়স্ক লোক, পুরো চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, মিথ্যে কথা বলে, আবার বলে কিনা আমি অমুক জায়গার শিষ্য, অমুক জায়গায় অমুক, খালি বড় বড় কথা। লোকটা একবার যাচ্ছে তাই, মানে লোকটা মুখ দেখলে ঘেন্না লাগে। ধন্যবাদ তারক বাবু। পরের দর্শক রয়েছেন তুহিন চৌধুরী, নমস্কার, বলুন। এখানে যেটা দেখা সেটা হচ্ছে যে এই দলটা বিশেষ করে আরএসএস এবং এদের যে সংগঠনগুলো, এই বিজেপি, এরা কিন্তু কোনোদিনই দেশের জন্য কিছু করেনি। দেশের স্বাধীনতার সময় এদের কোনো অবদান ছিল না, এরা ইংরেজদের মানে ইয়ে ছিল, দালাল হিসাবে কাজ করে। এখন হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্যাপিটালিস্টদের দালাল হিসাবে এবং বিভিন্ন ভাবে দেখেছেন তো 27 জন পালিয়ে গেছে টাকা পয়সা মেরে দিয়ে। এবার এই যে এরা সমস্তগুলো মানে বিষয়টা দেবে নাকি এই সমস্ত কর্পোরেট গুলোকে, তারাও কিন্তু আমাদেরই ট্যাক্সেরই পয়সা, আমাদেরই ব্যাংকের থেকে টাকা নিয়ে তারা কিন্তু ফোন করলে করে সেই টাকাটা আমার মেনে নেবে এবং তখন আমার বলবে যে ওরা মেরে দিয়েছে, সুতরাং ওটা আবার নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে চলে যাবে। এদের কাজটাই হচ্ছে এবং এদের ক্ষেত্রে একটাই আমি মনে করি, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং প্রতিটা মানুষের এদের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে এই সমস্ত নেতা নেত্রীরা রয়েছে
এই ধরনের লোকজন সংগঠনে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেককে তাতে অংশীদার হতে হবে, এদেরকে যাতে এরা সমাজে টিকতে না পারে, এখানে থাকতে না পারে, এইরকম ব্যবস্থা করলে পরে তবেই যে হয়তো দেশ বাঁচবে, না হলে দেশ বাঁচানো মুশকিল আছে। এই সমস্ত বদমাশদের হাতে দেশ করলে দেশ কিন্তু একদম শেষই হয়ে গেছে, সেটা আপনারা মাথায় রাখবেন। এইটুকুনি আমার বক্তব্য। ধন্যবাদ তুহিন বাবু, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের শুরুতেই যে একটা ছবি দেখিয়েছিলাম, সরকার যে কথাটা জোর দিচ্ছে, অর্থাৎ নির্মলা সীতারামন যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, মানে যেন তারা এই কথাটা অন্তত 5-6 বার করে উচ্চারণ করে বোঝানোর চেষ্টা করছে যে প্রাইভেট সেক্টর না হলে এফিসিয়েন্সি থাকে না। মানে এফিসিয়েন্সি দেখাতে হলে বা আনতে হলে প্রাইভেট সেক্টরের হাতেই দিতে হবে। তাহলে শর্তগুলো কি? মানে তাকে কি কেউ প্রশ্ন করেছিল বা তিনি উত্তর কি দিয়েছেন এই বিষয়ে, যে শর্তগুলো কি? ধরুন 4 বছর 5 বছর পরে কি হবে যখন তারা লিস্টটা ছেড়ে দেবে? কোনো ব্যবসায়ী সংগঠন বা শিল্প গোষ্ঠী যখন কোনো জিনিসের দায়িত্ব নিচ্ছে, খোল নলছে, পাল্টাচ্ছে, তাদের মতো করে আন্ডার ইউটিলাইজ জিনিসকে ইউটিলাইজ করার চেষ্টায় আনছে, তারপর যখন সরকারের হাতে দেওয়ার ফেরত দেওয়ার সময় সেই টাইম স্প্যানটা কাটানো হয়ে যাচ্ছে, তারপরে কি হবে? পরে দর্শক কি বলছেন শুনবো। লিজের নামে কি বেচার প্রক্রিয়ায় এটা চলছে? সংলাপ নিয়োগী রয়েছেন পরের দর্শক। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। টেলিভিশনে ভলিউমটা মিউট করতে হবে। হ্যাঁ মিউট করা ম্যাডাম। আচ্ছা, আমি সংলাপ নিয়োগী আন্দোলন দক্ষিণপাড়া থেকে বলছি ম্যাডাম। ম্যাডাম প্রথমে বলি, এই যে কাজগুলো হচ্ছে না ম্যাডাম, এটা কাজগুলো ম্যাডাম কোনো ভুল নেই, একদম ঠিক করছে। যদি আপনি প্রশ্ন করেন কেন ঠিক করছে, আমি সেটাও বলছি। প্রথম হচ্ছে ম্যাডাম, আমাদের প্রধানমন্ত্রী তো একটা অশিক্ষিত, তা আমার আমি কিন্তু খুব শিক্ষার হার আমার কম, বুঝলেন তো। আমি ওরকম কোনো প্রফেসর নয়, কোনো প্রাক্তন সৈন্য নয়। সৈন্যদের আমি খুব সোলজার করি, মানে অরিজিনাল যারা ভারতের সৈন্য, যারা দেশকে বাঁচায়, তাদেরকে আমি সম্মান করি, তাদের পায়ে হাত দিয়ে আমার কুর্নিশ, তাদের জন্য দেশটা এখনো টিকে আছে। আর একটা সময় আসবে তারাই আমাদের দেশকে চালাবে, সেই দিন এসে যাবে খুব শিগগিরই। কিন্তু নির্মলা সীতারামনের ক্ষেত্রে তো সেটা বলা যায় না, অন্তত আমরা তো জানি তিনি কোথা থেকে পাশ করেছেন। ঠিক তাই। এইবার উনি তো চলছে কার আন্ডারে ম্যাডাম, এটাও তো দেখতে হবে, সেই জায়গাটা তো দেখার আছে। তা যাই হোক, আরেকটা কথা বলি ম্যাডাম, অনেকে না বলছে, অনেক শিক্ষিত লোকজন বলছে যে দেশ চালাতে গেলে, তা আমায় ম্যাডাম একটা কথা বলতে পারেন? আমি আপনাকে প্রশ্ন করছি না, আমি ওই সব আমার সিনিয়র মানে শিক্ষিত প্রফেসর এইসব প্রাক্তন সৈন্যদের বলছি যে তাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে লোকাল ফর ভোকাল কথাটা এলো কেন? বিএসএনএল কে তুলে দিক, আমার বাড়িতে বিএসএনএল স্টাফ আছে, তুলে দিক না, তারা বেঁচে যাবে। কিন্তু এটা কি হচ্ছে, তাদেরকে মাইনে দিচ্ছে না ঠিকঠাক করে, এটা কি জিনিস? তাহলে লোকাল ফর ভোকাল মুখে বলছে না, 1 নম্বর। 2 নম্বরে এত যখন অভাব, তাহলে আজকে কি দরকার নতুন সংসদ তৈরি করা? এটা কেউ একবারও বলছে না যে নতুন সংসদ, রাম মন্দির করার দরকার নেই। আজকে বলুন তো, এত রাজ্যে তারা কটা ভোট পেয়েছে, কটা রাজ্যে আছে? এই যে লোকগুলো কিনছে, এই টাকাটা কার পয়সা? আপনার আমার পয়সা। এই জিনিসগুলো বুঝতে হবে। আজকে আমরা ভাবছি যে বিরাট করছে, এটা দেশকে কোন জায়গায় বিকিয়ে দিয়েছে তার প্রমাণ জিডিপি, তার প্রমাণ। আজকে দেখুন আমাদের একটা ছোট্ট রাজ্য, আজকে আমাদের এই বাংলার আজকে আমরা কিন্তু জিডিপি প্লাস, এটা কিন্তু আমার কথা নয়। আপনি মানে ওটা কি বলে, তথ্য দিয়ে দেখিয়ে দেবো, 1.38 বাংলার জিডিপি, আর সেখানে ভারতবর্ষের জিডিপি মাইনাস। আজকে ভারতবর্ষ কিন্তু অনেক আগে থেকে, আজকে ওরা কোভিড সিচুয়েশনের জন্য বলছে, এগুলো লোককে বোঝাচ্ছে। আমরা বুঝবো না, যারা অন্ধ, যারা মোদি চাটা, যাদের কথাগুলো গায়ে লাগবে, তারা এগুলো বুঝবে। ভারতবর্ষে ভয়ঙ্কর মানুষ যদি এখনো না করে, মুখে বলবো স্বদেশী আর বাইরে করব। দেখলেন তো সদ্য কি তার প্রমাণ, দেশের পতাকা ওপরে নিজেদের দিচ্ছে। এই অশিক্ষিত থেকে এর থেকে কিছু না। নির্মলা সীতারামন একটা বেকার, উনার কোনো। ধন্যবাদ সংলাপ বাবু, এটা বিরতিতে যেতে হবে আমাকে। বিরতির পর এ বিষয় নিয়ে আবার কথা বলবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরে দর্শক রয়েছেন বাবলু শেখ। নমস্কার, বলুন। নমস্কার, বলছি। বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি কি, আমাদের ভারতবর্ষের বৃহত্তম সম্পদ হলো রেল। 135 কোটি মানুষের সম্পদ। প্রধানমন্ত্রী কি করে লিজ দিয়ে দিতে পারে? তার যে পদে আছে দেশের প্রধানমন্ত্রী, ওর পদটা কোনো কোম্পানিকে লিজ দিয়ে দেখ না, ওর পদ কোন কোম্পানিকে লিজ দিয়ে দেখ 99 বছরের লিজে, তাহলে তো মিটে গেল, সে কোম্পানি চালাবে। আর আমরা যে দর্শক হিসাবে মানে মতামত প্রকাশ করি, তার কি বিচার হয়, কি প্রতিকার হয়, এটা আমি জানতে চাইছি।
তার প্রধানমন্ত্রীর যে পদ, সেই পদটা কোনো কোম্পানিকে লিজ দিয়ে দেয়। ধন্যবাদ। আমি আর বেশি কিছু ধন্যবাদ বলতে চাইছি ধন্যবাদ না। পরের দর্শক রয়েছেন সন্তু চক্রবর্তী। নমস্কার, বলুন। নমস্কার। বলছিলাম আজকে যে আপনাদের টপিকটা যে আছে, ঠিক আছে, বর্তমান যে আমাদের কেন্দ্রীয় সরকার তো সবকিছু তো বেসরকারিকরণ করে দিচ্ছে। দেশের কথা কিন্তু মানে নাম হচ্ছে দেশের জন্য, কিন্তু কোনো কাজের ক্ষেত্রে দেশের জনগণের জন্য কিছুই হচ্ছে না। আজকে দেখুন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম যখন কমে যাচ্ছে, তখন আমাদের দেশের তেলের দাম বেড়ে যাচ্ছে। বর্তমান সরকারের কি হচ্ছে, খালি ওনাদের খালি বিজনেস দরকার। দেশের লোক খেতে পাচ্ছে না পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে কি পাচ্ছে না, কিছু কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ওনাদের দরকার কি, খালি আমাদের আমাদের পয়সা দরকার। কি করে আমরা বিজনেস করবো, বিজনেস করে পয়সা কামাবো। আচ্ছা, আজকে দেখুন জিনিসপত্রের কত অগ্নিমূল্য, ঠিক কিনা? আজকে আপনাদের কি বলবো, সরকার তো খালি শুধু নিজেরটাই ভাবছে, দেশের জনগণের জন্য কিছু ভাবছে না। আজকে দেখুন সরকার যদি দেশের জনগণের জন্য ভাবতো, নর্মালি দেখুন আজকে কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছে তাদের জন্য সব পেনশন বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, সবকিছু লিজে দিয়ে দিচ্ছে, লিজের নাম করে আপনার কি বলে ভাড়া কাটাচ্ছে। যেমন কেন্দ্র সরকার কর্মচারীদের যেমন আগে পেনশন হোল্ডার ছিল, কিন্তু পেনশন বন্ধ। কিন্তু নিজেদের যে মনে করেন যত মন্ত্রী আমলা আছেন তাদের কিন্তু পেনশন বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে যারা সাধারণ কর্মচারীদের। ধন্যবাদ সন্তুবাবু এই কথাগুলো আমাদেরকে জানানোর জন্য। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি আবার বিরতির পর কথা বলতে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। 70 বছর ধরে দেশের সম্পত্তি তৈরি হয়েছে, আর 3-4 জন শিল্পপতির কাছে সবকিছু বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর। তার অভিযোগ দেশ বিক্রির চক্রান্ত করছে বিজেপি সরকার। শুনুন গতকাল এ নিয়ে কি বলেছেন রাহুল। कल फाइनेंस मिनिस्टर ने जो भी 70 साल में इस देश की पूंजी बनी थी उसको बेचने का डिसीजन ले लिया है। मतलब प्रधानमंत्री ने सब कुछ बेच दिया। अब मैं ये हिंदुस्तान के युवाओं से कहना चाहता हूं, आपके हाथ से रोजगार छीना, कोरोना में आपकी मदद नहीं की, आपके जो किसान माता पिता हैं उनके लिए 3 स्पेशल कानून बनाए। और आज मैं यहां यह पढ़ना चाहता हूं कि प्रधानमंत्री अपने मित्रों को हिंदुस्तान का क्या क्या बेचकर दे रहे हैं। नेशनल मॉनेटाइजेशन पाइपलाइन, ये आपका भविष्य है। ये जो आपका भविष्य है इसको बेचा जा रहा है, इन 3-4 उद्योगपतियों को गिफ्ट दी जा रही है। রিয়ালিটি। রাহুলের বিরুদ্ধে আজ পাল্টা তোপ দেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কংগ্রেসই দেশ বিক্রি করেছে বলে খোঁচা দিয়েছেন তিনি। এটা ঠিক, এই বেচা শুরু হয়েছিল কংগ্রেসের আমলেই। পথ দেখিয়েছিলেন নরসিমা রাও, তা এগিয়ে নিয়ে গিয়েছিলেন মনমোহন সিং। কিন্তু মোদি শাহ জুটি সবকিছু খোল্লা বিক্রির রাস্তায় হাঁটছে। ফলে কংগ্রেস বিজেপির মধ্যে রাজনৈতিক এই চাপানুতোর চলতেই থাকবে। তবে কেন্দ্রের যে শাসক আছে তার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আম জনতার বাঁচা মরা। চলুন শুনে নিন নির্মলা সীতারামনের কথা। কেন্দ্র যে এই লিজের পথে হাঁটছে তার পেছনে কি যুক্তি দিচ্ছেন তিনি। It has already been made where there is a completed asset which is either languishing or which is remaining not fully monetized or which is remaining underutilized. So by bringing in the private participation into this, you're going to be able to monetize it better, and with whatever resource that you're having obtained through the monetization, you're able to put in further investment into infrastructure building.
So first of all, for those who have this question in your mind, which means are we selling away the lands? No, this infrastructure national monetization pipeline is talking about brownfield assets which need to be better monetized. পরে দর্শক কি বলছেন শুনবো। মেঘনাথ কোনার, নমস্কার, বলুন। হ্যালো ম্যাম, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যেটা দিয়েছেন না দেশ স্বদেশ নিলামে, নিলামে না, এটা বিক্রি। এই রঙ্গাবিল্লা কিছু তো করেনি এই 7 বছরে, এরা দেশটাকে বিক্রি করবে। এবং যেসব কথা বলছে মিথ্যে, কংগ্রেস বেসরকারি কিছুটা পার্সেন্টেজ তারা হয়তো করেছে, কিন্তু দেশকে এভাবে খুল্লা কিছু করেনি। এই যে আমি একজন টেলিকম কর্মী ছিলাম, আমি রিটায়ার করেছি। এই অটল বিহারী বাজপেয়ীর আমলেই আমাদের এই টেলিকমটাকে বিএসএন করেছিল অটল বিহারী বাজপেয়ী। তখন বলেছিল 40,000 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে ছিল। তখন বলেছিল যে পরবর্তীকালে যে 3G 4G 5G লাগবে তাতে কোনো আমাদের পয়সা লাগবে না। তখন প্রমোদ মহাজন ছিলেন টেলিকম মন্ত্রী, উনি লিখিতভাবে সেটা দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখুন কংগ্রেসের 10 বছর চলে গেল, তারপরে মোদি এসে আমাদের টাকা পয়সা সব নিয়ে নিল। এখন আমাদের 4G দিচ্ছে না। 4G না দেওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ছি, টেলিকম লোকসান রান করছে, কিন্তু মূল দায়ী হলো মোদি। কিন্তু ওরা অন্যভাবে বলছে যে টেলিকম কাজ করে না ঠিক মতো, এরা সেজন্য লোকসান হবে। এইভাবে প্রতিটা সংস্থাকে দুর্বল করে দিচ্ছে, সব বিক্রি বার্তা করে দিচ্ছে। এই সংস্থাগুলো সব যদি বিক্রি হয়ে যায়, এটা তো নিলাম না, এটা বিক্রি। ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। পরে দর্শক কি বলছে শুনবো। পরিমল রায়, নমস্কার, বলুন। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থেকে বলছি, পরিমল রায়। নমস্কার। দেখুন আজকে যে আলোচনাটা হচ্ছে এই ধন্যবাদ পরিমল বাবু। ফোন করতে গেলে এটা জানতে হয় সবার আগে টেলিভিশনে ভলিউমটা মিউট করতে হয়। অনেক দর্শক অপেক্ষায় থাকেন, আপনি রেগুলার কলার হয়ে এরকম ভুল করবেন না। ধন্যবাদ ফোন করার জন্য। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো এই বিষয় নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন শিবপ্রসাদ ব্যানার্জি, নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আচ্ছা শুনুন, আমি করিমপুর থেকে বলছি। এই যে আপনারা কথাবার্তা বলছেন, কিছু কথা আমাদের মূর্খ এবং এরা গাধার দল, গাধা, এদের গাধা তারা। শিবপ্রসাদ বাবু, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আপনি একটু স্থান পরিবর্তন করুন। হ্যালো, ধন্যবাদ ফোন করার জন্য। পরের দর্শক রয়েছেন অতনু গুই, নমস্কার, বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি এখন যে মোদি সরকার যে প্রকল্পটা নিয়েছে কি লিজ আউট করে দেওয়ার ব্যাপারটা, যেটা সবথেকে কম ইউজ হচ্ছে বা যেটাতে প্রফিট আসছে না, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে ইন্ডিয়ান রেলওয়ে ইট ইজ আ হার্টবিট অফ দ্য কান্ট্রি, যেটা আপনার আমার মানে ট্যাক্সের টাকা দিয়ে, আমার বাবার, আমার দাদার টাকা দিয়ে এটা তৈরি হয়েছে। হু ইজ হি টু ডিসাইড অন দিস? নাম্বার ওয়ান। এর মধ্যে আমি শুনলাম নাকি আমাদের পার্ক স্ট্রিট মেট্রো, যেটা নাকি খুব কম ইউজ হয় অ্যাকর্ডিং টু মোদি গভর্নমেন্ট, ওটাও নাকি লিজ আউট করে দেওয়া হচ্ছে। সো ওদের যে ডেফিনেশন ওরা নিজেরাই ডিফাইন করে নি। নির্মলা সীতারামন এক রকমের কথা বলছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আরেক রকমের হচ্ছে। তো দে আর ভেরি মানে হেজি অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি দিদি, আজকে পৃথিবী জুড়ে একটা কোনো এক্সাম্পল কেউ দিতে পারবে না কি প্রাইভেটাইজেশন হওয়ার পরে ওই জায়গাতে এমপ্লয়মেন্টের ডেভেলপমেন্ট হয়েছে। আজকে মোদি বলছে সবকা সাথ সবকা বিকাশ, সবকো জব মিলেগা। ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য জব অপরচুনিটি ওয়ে? একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিলে ওরা জব অপরচুনিটি ইনক্রিজ করতে পারবে? এটা তো ডিটোরিয়েট করতে থাকবে। উনি এটাও বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা।
সেটা তো বোঝাই যাচ্ছে দিদি। আর একটা লাস্ট আমি একটা করতে চাইছি, মানে এনাদের আইকিউ লেভেলের উপরে একটা আমি কথা বলতে চাই। 15 আগস্টে উনি একটা কমেন্ট করেছিলেন কি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি আর এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য উনি 100 লাখ crore রুপিস ইনভেস্ট করবেন। আমি জাস্ট একটা রিমাইন্ডার ওনাদেরকে দিতে চাইছি, এই দেশের 2021-22 বাজেট হচ্ছে, অ্যানুয়াল বাজেট হচ্ছে 35 লাখ কোটি টাকা। যে দেশের বাজেট 35 লাখ crore, ওদিকেও 100 লাখ কোটি টাকা কোথা থেকে দিয়ে দেবে? মানে লেভেল অফ এদের ইমমেচিউরিটি অ্যান্ড কি বলবো। ইট ওয়াজ গুড হি ওয়াজ সেলিং টি, ওটাই মনে হয় দ্যাট ওয়াজ গুড ফর হিম, হি শুড কন্টিনিউ উইথ দ্যাট। ধন্যবাদ অতনুবাবু। সুদীপ সাহা পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আজকের যে বিষয় স্বদেশ আমাদের নিলামী, অর্থাৎ আমাদের স্বদেশ তো নিলামে উঠিয়ে দিয়েছে। আজকে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী এতটা নিচে নামিয়েছে কি সেটা আর ভাবার মতো না। যেভাবে আফগানিস্তানকে দখল করেছে নরেন্দ্র মোদী, আমাদের ভারতকে বিক্রি করে দেবে। তাই আজকে বিরোধীদের একত্র হয়ে লড়াই করতে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাহলে আমাদের দেশ থেকে ভারতীয় জনতা পার্টির সরকারকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে এবং মোদীর সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। তাহলে আমাদের স্বদেশ নিলামে উঠবো না। আজকে আমার আপনার টাকায় এসব হচ্ছে। আজকে উনি কে? একজন চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। আজকে সেই চাওয়ালা তিনি কে? ওনার টাকায় এসব হচ্ছে না, ভারতীয় জনতা পার্টির টাকা হচ্ছে না। সেগুলো আমাদের খেতে আমরা যে পরিশ্রম করে যে অর্থ কামাই করি তার ট্যাক্সের টাকাই নরেন্দ্র মোদী এই মানে ভারতের বিভিন্ন বিমান থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করছে। আজকে সেটাই তিনি বিক্রি করে দিচ্ছে। আজকে সকল ভারতবাসীকে, সকল বাঙালিকে, সকল হিন্দুকে একত্রিত হয়ে বিজেপিকে এই কেন্দ্র থেকে সরাতে হবে। তাহলেই আমাদের দেশ আবার নতুন ভাবে স্বাধীনতা অর্জন করবে। আজকে আমি আপনাকে বলে রাখি যে আমাদের ভারতকে যেভাবে তিনি অপমানিত করছেন, কখনো বলছেন মাতঙ্গিনী হাজরা আসামের, কখনো বলছেন তিনি কি বিপ্লব ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ওনার কথা যদি আপনারা শোনেন তাহলে আপনারা মানে বিজেপি এতটা নিচে নামিয়ে দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রকে, আপনারা কি বলবেন? ধন্যবাদ সুদীপ বাবু। আপনি অন্যদিকে আবার চলে যাচ্ছেন ত্রিপুরার প্রসঙ্গে। যেদিন এই বিষয় নিয়ে কথা হবে সেদিন বলবেন। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি আবারও এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। পরে দর্শক রয়েছেন আশুতোষ সরকার, নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম নমস্কার, বলুন। বলছিলাম কি আজকে যে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হয়েছেন, তো ওনার যে দেশ চালানোর যা পরিস্থিতি ক্রিয়াকর্ম, তাতে গরিব লোক তো মারা যাবে দুদিন পরে। 1000 টাকা গ্যাসের দাম, যে চাউল আমরা খাচ্ছি অটল বিহারীর আমলে 5 টাকা 6 টাকা কিলো, সেই চাল 60 টাকা কিলো। এবারে দেশের লোক যাবে কোথায়, কি খাবে, বাঁচবে কি করে, সংসার প্রতিপালন কি করে করবে? আর দেশের সম্পত্তিকে বারবার লিজে দিচ্ছে। হ্যাঁ, এইটুকুনি আমার প্রশ্ন, বাস আর কিছু নাই। ধন্যবাদ। যদি পরের দর্শক রয়েছেন অশোক মাইতি, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বলতে চাইছি, বলুন দিদি ভাই, আমি পূর্ব মেদিনীপুর থেকে কোনটাই এখান থেকে বলি। দিদি ভাই, আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে সমস্ত ডিসিশন নিয়েছেন, যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন, অতি উত্তম। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে যদি সমস্ত জনসাধারণের উপর তার প্রভাব এসে পড়ে, তাহলে এটা কিন্তু খুব অসুবিধাজনক। তবে আমি মনে করি যদি প্রধানমন্ত্রীজি যে পরিকল্পনা নিয়েছেন তার মন কি বাত অনুষ্ঠানে যদি জনসাধারণের সঙ্গে তার শেয়ার করেন, তাহলে সমস্ত ভারতবাসী তার পরিকল্পনার কথা জানতে পারবে। এবং যদি এই পরিকল্পনা করতে গিয়ে জনসাধারণের ক্ষতি হয়, তাহলে আমি মনে করব যে এই পরিকল্পনা বাস্তবায়ন করার পূর্বে ওনার
ওই গদিচ্যুত হওয়া এবং ওনাকে ওই পদ থেকে অব্যাহতি নেওয়া বলে আমি মনে করি। নমস্কার দিদিভাই। ধন্যবাদ, ভালো লাগলো আপনার কথা শুনে। ফোন করবেন মাঝে মাঝে। পরের দর্শক রয়েছেন প্রদীপ দত্ত, নমস্কার, বলুন। খুব মনোজ্ঞ আলোচনা হচ্ছে, অনেকক্ষণ ধরেই শুনছি, চেষ্টা করেছি অনেকক্ষণ, কিন্তু যেটা বলছিলাম যে এক সময় আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছিলাম, কোম্পানি, এবং সেটা তারপরে রানী ভিক্টোরিয়ার হাত ধরে আমাদের দেশ অধিকার করেছিল। এখন যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, কিছু কোম্পানির হাতে দেশ বিক্রি করার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু যে বিক্রি করছে তার কি সঠিক আইনত অধিকার আছে বিক্রি করার? ভারতবর্ষের জনগণ কি চাইছে সবাই বিক্রি করার জন্য? কত পার্সেন্ট জনগণের দ্বারা তারা নির্বাচিত? যে বিক্রি করছে তার কি আইনত বিক্রি করার অধিকার আছে? এবং যে কিনছে তারও কি আইনত অধিকার আছে কেনা? আমার মতে দুটোই দেয়নি। আগামী দিনে এটা বিচার হবে যে যে বিক্রি করছে তারও বিক্রি করার অধিকার নাই, এবং যে কিনছে তারও কেনার অধিকার নেই। কারণ ভারতবর্ষের সমস্ত সম্পত্তি ভারতীয় জনগণের, ভারতীয় সমস্ত জনগণকে চাইছে এটা বিক্রি হোক সমস্ত কিছু। অদ্ভুত জিনিস চলছে। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, যার ফলে দেখা হচ্ছে কি আগামী দিনে দেখা যাবে যে বিক্রি করছে সে বেআইনি ভাবে বিক্রি করছে, এবং যে কিনছে সেটাও বেআইনি ভাবে কেনা হচ্ছে। কারণ আমরা যখন বাজারে যাই, মার্কেটে জেনে নিতে চাই এবং জানতে চাই যে ক্রেতা, যে বিক্রেতা, যে বিক্রি করছে সঠিক মাল বিক্রি করছে কিনা, তার অধিকারে আছে চুরি করা জিনিস বিক্রি করছে কিনা, তার সঠিক অধিকারে আছে কিনা বিক্রি করা। এটা লাইসেন্স, লাইসেন্স কি ভারতবর্ষের সমস্ত জনগণ দিয়েছে কাউকে বিক্রি করা? এখনো হাতে 2.5 বছর সময় আছে। মানুষ যদি আপনার কথা বুঝতে পারে নিশ্চয়ই তাহলে সেটা উপলব্ধি করতে পারবে। কেনাটাও বেআইনি, বেচাটাও বেআইনি। ধন্যবাদ, ধন্যবাদ প্রদীপ বাবু। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খুব অল্প সময় হাতে একজন দর্শক রয়েছেন কথা বলার জন্য, সুমন্ত ভট্টাচার্য, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। খুব দ্রুত বলুন, অল্প সময়। হ্যাঁ নমস্কার। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রির জন্য যে কথাগুলো বলা হচ্ছে, আমি আগের দর্শকদের কথা শুনলাম, তবে সবচেয়ে আগে দেখা হবে আমাদের আগে ভারতবর্ষে এটা সবচেয়ে বেশি দরকার এফডিআই, ফরেন। যতক্ষণ না ফরেন ইনভেস্টমেন্ট আসবে আমাদের স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জ গুলো কোনোভাবেই চাঙ্গা হতে পারবে না। যতক্ষণ না বিদেশি মুদ্রা এখানে বিনিয়োগ হবে, ভারতবর্ষে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হবে না। বর্তমান পরিস্থিতিতে করোনা আবহাওয়ার জন্য যেভাবে ভারতবর্ষের অর্থনীতি জিডিপি নিচের দিকে নামছে, সেই জায়গায় ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া হবে না। রিসেন্টলি মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যদি আমরা দেখা হয়, প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সে ভারতবর্ষকে 2য় নম্বরে এনে দিয়েছে, যেখানে আমেরিকা 3 নম্বরে স্ট্যান্ড করছে। হ্যাঁ, যে কোনো কোম্পানি, ভারতীয় যে কোনো কোম্পানির মধ্যে যেগুলো গভর্নমেন্টের মধ্যে অনুমোদিত আছে, যেমন এলআইসি থেকে শুরু করে আরো যা যা কোম্পানিগুলো আছে, কোল ইন্ডিয়া ইত্যাদি জায়গায় কিছু শেয়ার থাকে যেগুলো গভর্নমেন্ট পাবলিকের জন্য ছেড়ে দিতে পারে বা বিদেশি বিনিয়োগ রাখতে পারে। সেই জায়গায় অবজেকশনের কোনো জায়গা নেই, কারণ আমাদের এখন অনলি মোটো হওয়া উচিত পুঁজি, কারণ আমাদের পুঁজি নেই, আমাদের এখানে পুঁজির ঘাটতি আছে। এবং জিএসটি আসার পর যে হারে ট্যাক্স গুলো আমরা আদায় করতে পেরেছি ভারতবর্ষের থেকে, যা ডায়াগ্রাম বা স্ট্যাটিস্টিক এসছে, তার থেকে একটা জিনিস বোঝা গেছে যে বহু বছর ধরে এই ট্যাক্স গুলো দেওয়া হয়নি, এবং সেই কালেকশন গুলো আজকে গভর্নমেন্ট করছে। সেকেন্ড, পেট্রোপণ্যের দাম বাড়া বা এইসবের ব্যাপার দিয়ে যে হচ্ছে, বাকি খরচগুলো সেই জায়গায় আমাদের দেখতে হবে। আর আজকে বিশ্ব অর্থনৈতিক মন্দার বাজারে ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া ভারতবর্ষের অর্থনৈতিক বাজার কিছুতেই চাঙ্গা করা যাবে না, এটাই আমি বলতে চাই। এবং কিছু নীতি আমাদের ফিনান্স মিনিস্টার, অনারেবল ফিনান্স মিনিস্টার এনেছেন, তো সেইগুলোকে আরো আপগ্রেডেশনও দরকার। মানে ইন শর্ট আপনি এটাকে সমর্থন করছেন? হ্যাঁ, সমর্থন করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আর বাড়তি কথা বলার সময় আপনাকেও দিতে পারলাম না, এবং আমিও পাল্টা কিছু বলতে পারলাম না, কারণ একদম সময় নেই, 9:30 অনুষ্ঠান শেষ করতে হবে। তবে এই বিষয়ে আরো অনেক তথ্য আপনাদেরকে দেব রাত 10টায় চতুর্থ স্তম্ভে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।